আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের গণিত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের ধরন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। সংক্ষিপ্ত সিলেবাস দেখার আগে আমরা প্রথমেই জেনে নেই যে গণিতের প্রশ্নটা কীরকম হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর। আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই তাহলে দেখতে পাবো গণিত বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর 2 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে আসবে? ক বিভাগ অর্থাৎ বীজগণিত অংশ থেকে 2টি, খ বিভাগ অর্থাৎ জ্যামিতি অংশ থেকে 2টি, গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে 2টি এবং ঘ বিভাগ অর্থাৎ পরিসংখ্যান থেকে 2টি, মোট 8টি প্রশ্ন আসবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 1টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো কিভাবে আসবে? 15টি প্রশ্ন দেয়া থাকবে, এর মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর বহু নির্বাচনী প্রশ্ন কিভাবে আসবে? মোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া থাকবে, সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। বীজগণিত অংশ থেকে 12 থেকে 15টি, জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টি, ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান থেকে 5টি প্রশ্ন থাকবে। সো আমরা গণিত বিষয়ের প্রশ্নের মানবন্টনটা জেনে নিলাম। এবারে আমরা সংক্ষিপ্ত সিলেবাসে চলে যাচ্ছি। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। বিষয় গণিত, বিষয় কোড 109, পূর্ণ নম্বর 100। দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। এখান থেকে কোন কোন বিষয়বস্তু পড়তে হবে? সেট প্রকাশের পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, ভ্যানচিত্র, উপসেট, প্রকৃত উপসেট, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, ছেদ সেট, নিশ্ছেদ সেট। এরপরে আছে শক্তি সেট, ক্রমজোড়, কার্টেসীয় গুণজ, অন্বয়, ফাংশন, ডোমেইন ও রেঞ্জ। এরপর থাকছে ফাংশনের লেখচিত্র। এরপরে আছে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এখান থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে? বীজগাণিতিক রাশি, বর্গ সংবলিত সূত্রাবলী, ঘন সংবলিত সূত্রাবলী, উৎপাদকে বিশ্লেষণ ও ভাগশেষ উপপাদ্য, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ। এরপরে রয়েছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। এখান থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে? ত্রিভুজ অঙ্কন, চতুর্ভুজ অঙ্কন, ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য। এখানে কিছু টার্ম দেওয়া আছে। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজের ভূমি সংলগ্ন 2টি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এরপরে আছে চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য। সামান্তরিকের 2টি কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। এরপরে আছে সামান্তরিকের 2টি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। এরপরে রয়েছে অষ্টম অধ্যায় বৃত্ত। এখান থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে? বৃত্ত, বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তের ছেদক ও স্পর্শক। বৃত্ত সম্পর্কিত কিছু উপপাদ্য আছে। বৃত্তের একটি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এরপরে আছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এরপরে আছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এরপরে রয়েছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো 2টি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। সবশেষে আছে কোনো চতুর্ভুজের 2টি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হবে।
এরপরে আরও কিছু উপপাদ্য দেওয়া আছে। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এরপরে আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শক বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হবে। এরপরে আছে আরেকটা উপপাদ্য, দুইটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখ হবে। এরপরে আছে বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য, একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে হবে। বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে স্পর্শক আঁকতে হবে। কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। এরপরে আছে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। এখান থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে? সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলো অনুপাতসমূহের ধ্রুবতা, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত ও এদের সম্পর্ক, ত্রিকোণমিতিক অভেদাবলী। এরপরে আছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পুরোকোণের ত্রিকোণমিতিক অনুপাত, 0 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এরপরে আছে একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এখান থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে? বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, ক্রমিক সমানুপাতি, অনুপাতের রূপান্তর, ধারাবাহিক অনুপাত, বাস্তব সমস্যা। এরপরে আছে ষোড়শ অধ্যায় পরিমিতি। এখান থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র ও রম্বস ক্ষেত্র, সামান্তরিক ক্ষেত্র, ট্রাপিজিয়াম ক্ষেত্র ও সুষম বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এরপরে আছে বৃত্ত সংক্রান্ত পরিমাপ, বৃত্তের পরিধি ও বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তক্ষেত্র ও তার অংশবিশেষের ক্ষেত্রফল। এরপরে আছে বিভিন্ন ঘনবস্তুর আয়তন। এরপরে আছে আয়তাকার ঘনবস্তু, ঘনক ও বেলন। এরপরে আছে সুষম ও অসম আকারের বহুভুজ ক্ষেত্রের সংক্রান্ত সমস্যা। সবশেষে রয়েছে সপ্তদশ অধ্যায়। এই অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে? উপাত্তের উপস্থাপন, ক্রমযোজিত গণসংখ্যা, বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক, কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয়, উপাত্তের লেখচিত্র, গণসংখ্যা বহুভুজ ও অজীবরেখা অঙ্কন, বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ, লেখচিত্র উপস্থাপন ও ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের গণিত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবন্টন। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস ও মানবন্টন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।